আসসালামু আলাইকুম। আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি। মাম রুবি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটি আমি শুরু করতেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। শরবতগুলো করলাম, ওগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব। রমজান মাসে সমস্ত ইবাদত করে এক হাতে গুছিয়ে কাজ করতে গেলে একটার পর একটা কিন্তু করতে হয়। একটু এদিক সেদিক হলে কিন্তু ইবাদতের অনেকটা ঘাটতি পড়ে যায়, আমি দেখেছি। সেই জন্য আমি চেষ্টা করি আমার ঘরের কাজগুলো আমি সময় মতো গুছিয়ে রাখার জন্য। প্রয়োজনে একটু কম করব, যাতে আমার রমজান মাসে একটু ইবাদতও কমতি না হয়, এদিকটা সবসময় খেয়াল রাখি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে এই পর্যন্ত এই খেয়ালটা রাখতে পেরেছি। তো এখন আমি বেসনগুলো রেখে দিব। সব কাজগুলো রেডি থাকলে যখন ইফতারি আমরা ভাজি তখন কিন্তু অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যায়। 20 মিনিটের মধ্যে কিন্তু দুই চুলায় দিলে সবগুলো ফ্রাই করা কমপ্লিট করা যায় আর কি। এখানে বেসন নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর বেসন গুঁড়োতে আমরা কম বেশি সবাই পারি। বেগুনি, আলুর চপ এসব জিনিস বানানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে যদি বেসনটা গুলে রেখে দেওয়া যায়, এক্ষেত্রে আর বেকিং পাউডারের প্রয়োজন হয় না। এরকম বেসন গুলে রেখে এগুলো দিয়ে বেগুনি বা আলুর চপ ভাজলে অনেকটা ফুলে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বেসন গুলে রেখে দিয়ে এখন এসেছি বিছানা গুছাতে। তো বিছানাটা গুছিয়ে অন্য কাজে যাব। আর আমার রমজান মাসে কেন জানি মনে হয় লাইটটা একটু বন্ধ থাকলে না একটু শান্তি লাগে মনের মধ্যে। লাইট জ্বালিয়ে রাখলে না মাথাটা আরও গরম হয়ে যায়। কারণ এক তো রোজা, তারপরে অনেক ইবাদতও করতে হয়, এরপরে ঘরের সমস্ত কাজ এক হাতে করতে হয়। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতেছি, আমার এই চ্যানেলটি একদম নতুন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আপনি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনার সময় অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকতে পারেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে, পরবর্তী একটি ভিডিও বানাতে কিন্তু আমি অনেকটা উৎসাহিত হই। আমার প্রথম ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে আলহামদুলিল্লাহ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। কতটা ভালো লেগেছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, তবে সেই ভালো লাগার জায়গা থেকেই কিন্তু আজকের ভিডিওটি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকব। সব কাজ শেষ করে জোহরের পরপর আমি সাহরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তারাবি পড়ে এসে এই রান্নাটা করতে এখন কষ্ট হয়ে যায়, যেহেতু এখন খতম তারাবি পড়ি, সময় একটু বেশি লাগে। তো আমার ছোট ছেলের জন্য ডাল রান্না করেছি, ওটা আগে বাগার দিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছ রান্না করব। সাহারের জন্য এখন চেষ্টা করি যত তাড়াতাড়ি রান্নাগুলো করা যায় আর কি, যে রান্নায় সময় কম লাগে ওইগুলো করার চেষ্টা করি। এতে করে একটু সময় বাঁচে আমার, আর কষ্টটাও কম হয়। তো ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি। আর এই যে বেগুন দেখতেছেন, এটা কিন্তু আমি গতকালকার যে ভিডিওতে শেয়ার করেছি, আমার ছাদ থেকে বেগুনটা এনেছিলাম, ওটা দিয়ে অর্ধেক দিয়ে বেগুনি করেছি আর অর্ধেক দিয়ে এখন ইলিশ মাছ রান্না করব। তো আলু আর বেগুন একটু তেলের মধ্যে আগে ভেজে নিয়েছি, এতে করে রান্না করার পর খেতে ভালো লাগবে।
তো এখানে পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে, মনে হয়েছে পেঁয়াজটা একটু কম হয়ে যাবে, সেজন্য আরও একটু এখন আমি ব্লেন্ডারে একটু আধ ভাঙা করে নিলাম। এটা ব্লেন্ডারও না, ঠিক পেঁয়াজ টেজ করার জন্য আর কি ওই মেশিনটা। তো এখন এর মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি টমেটো কিন্তু এই মেশিনটা দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে এখন আলু বেগুন দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে রমজানে একদম বেশি ঝোলের তরকারিটাও খাওয়া যায় না, আবার একদম শুকনা ভাতও খাওয়া যায় না। আমি এমনি তো একদম শুকনো ভাত খেতে পারি না। তো কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু ঝোল দিয়ে দিয়েছি, তার মধ্যে এখন ইলিশ মাছটা দিয়ে দিতেছি। এই রান্নাগুলো বলার তেমন কিছু নেই, আমরা সবাই এই রান্নাগুলো করতে পারি। তারপরও আমি যেহেতু ভিডিও শেয়ার করি, মাঝে মধ্যে একটু না বললে কেমন লাগে, সেজন্যই বলি। ডালও রান্না হয়ে গিয়েছে, আর দিকে ইলিশ মাছ আর আলু বেগুনের তরকারিটাও কিন্তু চুলায় আছে। তো একটু ঝোল ঝোল রাখবো এখানে, মানে ধনিয়া পাতা দিলে ভালো লাগতো, আমার মেয়ে খাবে না সেজন্য দিলাম না। জোহরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছিলাম, দোয়া কালাম পড়েছিলাম। তারপর আসরের নামাজ পড়েও অল্প কিছু দোয়া কালাম পড়েছি, বেশি পড়ার তো আর সময় থাকে না, যেহেতু ইফতারি বানাতে হবে। তারপরে কিন্তু পেঁয়াজও ভাজতে চলে এসেছি, এখন ইফতারিগুলো তৈরি করে নেব। আমি সবসময় এভাবে ধারাবাহিকভাবে কাজ করি, এতে করে কি হয়, মনেও একটা শান্তি লাগে, মানে একটু আঠালো টাইপের হবে আর কি। আর এদিক থেকে আমার পেঁয়াজও হয়ে গিয়েছে। আমি পেঁয়াজগুলো একটু লাল মুচমুচে করে ভাজতেছি, আপনারা চাইলে এর থেকে কমও ভাজতে পারেন, কারণ আমার বাচ্চারা একটু বেশি করে ভাজে না, ওটা খেতে ওরা পছন্দ করে। তবে অনেকে কিন্তু এরকম ভাজাটা খেতে পছন্দ করেও না, তারা চাইলে একটু কম করতে পারেন। আলুর চপগুলোও ভেজে নিতেছি। আর আলুর চপ খেতে না আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আসলে রমজানে রোজা রেখে ভাজা পোড়াটা বেশি না খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি কিন্তু শুধু বাচ্চাদের জন্য অল্প অল্প করে করি, দেখতে হয়তো বা অনেকগুলো বেশি লাগে, কিন্তু আমার বাসায় যেহেতু 4 জন বাচ্চা, আমি একজন 5 জন, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি না, অল্প করেই বানাই, ওগুলোই আমরা ভাগ করে খেয়ে নেই। কারণ রমজান মাসে না অল্প অল্প করে কিন্তু অনেক আইটেম হয়, আর অত খাবার খাওয়া যায় না। আমি সবসময় চেষ্টা করি খাবারটা আমরা একটু কম খেয়ে হলেও, মানে আমাদের যতটুকু চলে অপচয় না করে একটু একটু বাঁচিয়ে ওখান থেকে আমি রমজানের মধ্যে কাউকে কিছু খাওয়ানোর বা একটু হেল্প করা, এটুকু আমি চেষ্টা করি সবসময়। কারণ আমার একটু খাবার কম খেয়ে এতে যদি আর একজনের একদিনের হলো একবেলার হলো পেটের ক্ষুধা নিবারণ হয়, এতে করে আমার খুবই ভালো লাগে। এ কথাগুলো কেন বলতেছি, অনেকেই অনেক কিছু খেতে পারবো এই ভেবে রমজানে অনেক খাবার তৈরি করে তারপর ওই খাবারগুলো নষ্ট করে ফেলে দেয়। এত খাবার আসলে খাওয়া যায় না, লাগে না। আর অনেক সুবিধা বঞ্চিত মানুষ দেখবেন রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় বসে আছে, একটু খাবার দিয়ে তারা ইফতারি করতে পারতেছে না, পানি দিয়ে কিংবা মুড়ি দিয়ে ইফতারি করে। তো ওই ব্যাপারগুলো দেখলে না খুব খারাপ লাগে। সেই জন্য নিজে চেষ্টা করি যতটুকু পারি মানুষকে হেল্প করা যায়, হয়তোবা সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর নিজের বাচ্চাদেরকেও শেখানোর চেষ্টা করি যে বাবা তোমরা অল্প খেয়ে হলেও অন্য কাউকে যদি পারো একটুকু খাওয়াও। এখন আমার ছেলে তো ওই ঝাল জিনিসগুলো খেতে পারবে না, তো ওর জন্য একটু আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দিতেছি, আর আমার ছোটো মেয়েটার জন্য। সবাই খাবো অল্প অল্প করে, ওদের নাম আর কি। কারণ আমার ছেলে ওই যে পেঁয়াজু বেগুনি ওগুলো তেমন একটা খেতে পারে না, আর ও যেহেতু খাবে ওইটা আমি একটু কমই ভেজেছি। তো এই তো সবগুলো রেডি হয়ে গিয়েছে। আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই ইফতারি করতেছি। আর আজকে ইফতারি কিন্তু নিচে বসে আমরা করতেছি। আমি এর আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা টেবিলে বসে ইফতারি করি না, আমরা নিচে বসে ইফতারি করি, এটাই নবীর সুন্নত। আর
রোজা যখন কষ্ট করে রাখতেছি, আল্লাহর হুকুম পালন করতেছি, তো নবীর সুন্নতটাও পালন করি, এটাই মনে হয় সব সময়। ইফতারির পরে মাগরিবের নামাজ পড়ে দোয়া কালাম পড়ে আমি আর একটু রেস্ট করি না। ওই সময় আমি যে ইফতারি তৈরি করেছি বা সাহের জন্য রান্না করেছি, তো চুলা মুছে ফেলি, কিচেনের যতটা পরিষ্কারের কাজ আছে ওগুলো করে ফেলি, কারণ আমাকে তারাবি পড়তে যেতে হবে। আর বাসায় পড়লেও কিন্তু আজানের সাথে সাথে যদি তারাবি পড়া শুরু না করা যায়, সেই ক্ষেত্রে ওয়াক্তের নামাজ তারপর 20 রাকাত তারাবি শেষ করা যায় না। তো আমরা ইফতারিতে যে খেয়েছি ওরপর যে প্লেট বাটি গ্লাসগুলো নোংরা হয়েছে ওগুলো সব এখন পরিষ্কার করে তারপর আমি রেখে মসজিদে তারাবি পড়ার জন্য যাব। আর যেহেতু খতম তারাবি পড়ি সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগে। তো আলহামদুলিল্লাহ খতম তারাবি পড়েও আমার ক্লান্তি লাগে না। এই যে কাজ করি, যখন নামাজটা পড়ে আসি তখন কিন্তু খুব ভালো লাগে। আমার এবছর নেয়াইতে ছিল যে আমি খতম তারাবি পড়ব, এটা আমার খুব একটা ইচ্ছে ছিল। তো পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। রমজান মাসে ইবাদত করলে যেহেতু একটা ফরজে 60 গুণ বাড়িয়ে দেওয়া হয়, আর একটা নফল করলে একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়, সেই ক্ষেত্রে ইবাদত তো একটু বেশি বেশিই করতে হবে। আর ঘরের কাজও তো আমাকেই করতে হবে, সেই জন্য যাতে ইবাদতও না কমতি হয় আর এদিকে কাজগুলো সময় মতো হয়ে যায়, সেই জন্যই আমি কাজগুলো একটু আগে আগে করে ফেলি। ইফতার করে মাগরিবের নামাজের পরে একটু শুয়ে থাকতে মনে চায়। ওই শুয়ে থাকাটা না শুয়ে উঠে যদি কিচেনের কাজগুলো দ্রুত করে ফেলা যায়, এতে করে কিন্তু কিচেনটাও পরিষ্কার থাকে, তারাবি নামাজ পড়তেও আর অলসতাও লাগে না, দেরিও হয় না, সময় মতো কাজ এবং ইবাদত দুটাই ব্যালেন্স হয়ে যায়। আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রমজান মাসে আমার বাচ্চাদের নিয়ে কাটানো সুন্দর একটি দিনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে উপহার দিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।